পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 15। পিচঢালা রাস্তায় পুরোদমে চলছে ইরফানের গাড়ি। হাতে কোল্ড ড্রিঙ্কসের একটা ক্যান নিয়ে আরেক হাত দিয়ে অনায়াসে ড্রাইভ করছে সে। দৃষ্টি নিবদ্ধ সামনের রাস্তায়। এমন একটা ভাবে আছে যেন আশেপাশে কেউ নেই, অথচ ড্রাইভিং সিটের পাশেই বসে রয়েছে তামান্না। পরনে মেরুন রঙের বোরকা, হিজাব বেঁধেছে আলগা করে। দৃষ্টি আর চোখে মাঝে মাঝে ইরফানের দিকে যাচ্ছে। এক হাতে ড্রাইভ করার মতো সুন্দর আকর্ষণীয় দৃশ্যটা সে কোনোভাবেই মিস করতে চাইছে না। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কার্যকর সর্বদা। ইরফান তাই পাশে না তাকিয়েও বুঝতে পারল তামান্না তাকেই দেখছে। কিছু বলল না সে, তবে মনে মনে একটু অস্বস্তি বোধ করল। পরিবেশ স্বাভাবিক ও নিজের অস্থিরতা দূর করতে সে নিজেই বলে উঠল, এবারে কতদিনের জন্য যাবে? তামান্না অবাক হলো না, স্বাভাবিক ভঙ্গিতে বলল 7 দিনের মতো। ইরফান মাথা নেড়ে বলল, এবার হঠাৎ এত কম দিন কেন? আগে তো 10-15 দিন আগে ফিরতে না? তামান্না মলিন হেসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো, বলল না কিছুই। একটু পর ইরফানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, একটা কথা জিজ্ঞেস করবো ইরফান ভাই? বলো, ছোট করে জবাব দিল ইরফান। তামান্না নিজের ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, ভাবি কি? মানে আমার মাঝে মাঝে ভাবিকে খুব অদ্ভুত লাগে, কেমন যেন অদ্ভুত ব্যবহার করে আমার সাথে। আপনার কাছে কি মনে হয়? ইরফান চট করে তাকালো তামান্নার দিকে। তৎক্ষণাৎ গাড়ির রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠান্ডা দৃষ্টি ফেলে বরফের মতো কণ্ঠে থেমে থেমে বলল, খবরদার তামান্না, আই ওয়ার্ন ইউ, ডোন্ট ট্রাই টু ওয়াশ মাই ব্রেন, ডোন্ট ডু দ্যাট ফাকিং মিস্টেক অ্যাগেন। তামান্না কেমন করে যেন হাসলো, ঠোঁট ভিজিয়ে হাসিটা আরও দীর্ঘ করে একটুখানি নিচু স্বরে বলল, কেন ইরফান ভাই, একই ভুল আবারও করার ভয় পাচ্ছেন? ইরফান শান্ত ভঙ্গিতে তাকালো, চোখে আগুন ঝরছে। কোনো কারণে দৃষ্টি একদম ঝাপসা হয়ে গিয়েছে তার। সেভাবেই কোনো মতে বলল, সেই ভয় পেলে তোমাকে কবেই আজিমপুর কবরস্থানে রেখে আসতাম। সেই ভয় পাই না বলেই এখন এই শ্বাস চলছে, এই জবান চলছে। তামান্না মলিন হেসে দৃষ্টি কাতর করে মাথা নিচু করল। এরপর আবারও আগের ন্যায় মিয়ে গিয়ে টেনে টেনে বলল, এই জবান তো এমনি এমনি চলছে না ইরফান ভাই। একটা জিনিস তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সংসার, আপনার স্ত্রী সবই আমার হাতের মুঠোয়। ইরফান ঘৃণ দৃষ্টি ফেললে তামান্না ফিক করে হেসে বলে, পরোক্ষভাবে আপনার থেকে ভালো আর কে জানে। ইরফান এবার স্টিয়ারিংয়ে রাখা হাতটা একদম শক্ত করল। ধীর গলায় ঘৃণা মিশিয়ে দাঁত খিচিয়ে বলল, এবার গিয়ে আর ফিরে এসো না তুমি। দোয়া করব যেন আর ফিরে আসতে না হয় তোমাকে। হয় চলে যাও, হারিয়ে যাও, আর না হয় মরে যাও। বলেই আর দেরি করল না ইরফান। বিরক্তিকর ভঙ্গিতে দ্রুত গাড়ি স্টার্ট করে আগের থেকেও বেশি স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। এই বিপদকে যতক্ষণ না পর্যন্ত নিজের কাছ থেকে সরাতে পারছে ততক্ষণ শান্তি পাবে না ইরফান। তামান্না শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল ইরফানের শক্ত চোয়ালের দিকে। দৃষ্টিটা এবারে কঠিন নয়, কোমল ও কাতর, আফসোসে ভরা দৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধ্যার আভা আকাশে ছড়িয়ে পড়তেই ইয়াশা কোচিং থেকে ফিরে এসে নিহারিকাকে টেনে নিজের ঘরে নিয়ে আসে। উদ্দেশ্য একটু আড্ডা দেওয়া। ইয়াশা রীতিমতো জোরপূর্বক নিহারিকাকে নিজের বিছানায় বসিয়ে রেখে ওয়াশরুমে গিয়েছে। যাওয়ার সময় ইয়াশা পাশের ঘর থেকে এনে নিহারিকার হাতে ফ্যামিলি অ্যালবামটা দিয়ে বলেছে, নাও ভাবি, তুমি আমাদের ফ্যামিলি অ্যালবামটা দেখতে থাকো, আমি ফট করে গিয়ে চট করে গোছলটা সেরে আসি, এরপরই গল্প করব। নিহারিকা জবাবে হেসে সম্মতি দিলে ইয়াশা দ্রুত গোসল করতে চলে যায়। নিহারিকা কিছুক্ষণ বসে পুরো ঘরটা দেখে অ্যালবামটা হাতে নেয়। দেখেই মনে হলো খুব একটা পুরনো অ্যালবাম নয়, আবার হতেও পারে। নিহারিকা এটা ভেবেছে অ্যালবামটা এতটা ঝকঝকে পরিষ্কার দেখে। অ্যালবাম খুলতেই প্রথম ছবিটাতে আয়েশা বেগম ও ইয়াহিয়া কবিরকে বিয়ের ছবি চোখে পড়ে নিহারিকার। সাথে সাথে মুচকি হাসে সে। কি সুন্দর লাগছে দুজনকে এখানে, একদম পারফেক্ট জুটি। সেই কালে তাহলে এত সুন্দর জুটি ছিল তারা। নিহারিকা হেসে একটার পর একটা পাতা উল্টাতে থাকলো। ইয়াহিয়া কবির এবং আয়েশা বেগমের বিয়ের ছবি থেকে শুরু করে ধীরে ধীরে ইরফানের ছোটবেলার ছবি দেখতে পেল সে। সাথে দুষ্ট হাসিতে ভরে গেল নিহারিকার ঠোঁট। একটা ছবি সে অ্যালবামের পাশে থেকে বের করে দেখতে থাকলো খুব কাছ থেকে। মানতেই হবে ইরফান কবির ছোটবেলাতে একদম মিষ্টি টমেটোর মতো ছিল। কি সুদর্শন ফর্সা লাল গাল দুটো। নিহারিকার মন চাইল গাল দুটো টেনে দিতে, কিন্তু এখন তো এই গাল আনতে গেলে তাকে বহু ঝড়ঝাপটা পার করতে হবে। আর সেই গাল যে এখন আগের মতো নরম আছে তারও তো কোনো গ্যারান্টি নেই। ফিক করে হেসে ফেলল নিহারিকা।
এরপর ধীরে ধীরে পাতা উল্টাতে থাকলো। ইয়াসারও ছোটবেলার ছবি দেখে সে হতবাক না হয়ে পারল না। ইনায়া তবে ইয়াসারই কার্বন কপি হয়েছে, একদম ফুপুর চেহারা পেয়েছে। কি মিষ্টি! নিহারিকা আবেশে হেসে ফেলল। তবে হুট করে একটা ছবিতে এসে থেমে গেল তার দৃষ্টি। হাসি নিভে গেল। আঙুল বাড়িয়ে সে অ্যালবামের ছবিটিতে ছুঁয়ে দিল। ছবিটাতে ইরফান কবিরকে বর্ষাজা অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু পাশে বউ নেই, অর্থাৎ ছবিটা ছিঁড়ে ফেলেছে কেউ। দেখেই বোঝা গেল বিয়ে পড়ানোর সময় ছবিটা তোলা হয়েছে, কিন্তু ছবিটা অর্ধেক ছেঁড়া কেন? বউয়ের ছবি দেখা গেল না কেন? হুট করে নিহারিকার মনে পড়ে গেল সে এখন পর্যন্ত ইরফানের প্রথম স্ত্রী তাহিয়ার ছবি দেখেনি। শুধু তাই নয়, এবারের কোনো জায়গায় কোনো কোণাতেও তাহিয়ার কোনো স্মৃতি নেই। এমনকি নিহারিকা ইরফানের ঘরে, ইরফানের আলমারিতে, ফোনে, কোথাও কোনো কিছুই দেখেনি। ছিটে ফোটাও নেই তার স্মৃতির। নিহারিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে ছবিটা আগের জায়গায় রেখে দিল। দেখতে থাকলো আবারও, কিন্তু এবারে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। ধীরে ধীরে তার চোখে এমন হলো যে সে পাগলের মতো প্রত্যেকটা পাতা উল্টাতে থাকলো এবং দেখতে থাকলো। কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়ে খেয়াল করলো একটা ছবিতেও তাহিয়ার চেহারা নেই। যেখানেই তাহিয়ার ছবি থাকার কথা সেই জায়গাগুলোতেই ছেঁড়া। এমনকি ইনায়ের জন্মের সময় হসপিটালের একটা ছবিতেও তাহিয়ার ছবিটা কেটে দেওয়া। শুধু ইনায়াকে এবং ইরফানকে দেখা যাচ্ছে। কয়েকটা পাতা পর একটা ছবিতে নিহারিকা লক্ষ্য করলো ছবিটা কেমন যেন ফ্যাকাশে আর লাল রঙের কিছু একটা লেগে আছে। রীতিমতো বিষয়টা ভৌতিক মনে হলো নিহারিকার কাছে। সে ফট করে অ্যালবামটা বন্ধ করে বসে রইল। চোখ বন্ধ করে ভাবতে শুরু করলো কিছু একটা। নিহারিকা ছোট থেকেই ভীষণ বুদ্ধিমতী, ভাবতে পছন্দ করে সে। আর ভাবনাতে অনেক সময় খুব কম সময়ে হিসেব করে এমন কিছু ধরে ফেলতে পারে যা সাধারণ মানুষ বর্ণনা ছাড়া ধরতে পারে না। নিহারিকা চোখ খুলল চট করে। দেরি না করে দ্রুত হাতিয়ে নিজের ফোনটা নিল। কল করলো ইরফানের নম্বরে। প্রথমবারে কল ধরল না ইরফান। দ্বিতীয়বারে কল ধরে প্রথমেই তাড়াহুড়ো করে বলল, আই এম সরি নেহা, ফোন সাইলেন্ট ছিল তাই। ইরফানের কথা শেষ না হতেই নিহারিকা এবারে তড়িঘড়ি করে বলে উঠল, আপনি কোথায়? তামান্নাকে কি ড্রপ করে দিয়েছেন? ইরফান বলল, হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই ওকে নামিয়ে দিয়ে এসেছি। আমি একটু লাইব্রেরিতে এসেছি, কটা বই নিতে হবে। কেন নিহা, কিছু হয়েছে? নিহারিকা ঠোঁট ভিজিয়ে ধাতস্থ করল নিজেকে। কিছু একটা চিন্তা করে শান্ত ভঙ্গিতে বলল, না, কিছু হয়নি। আসার সময় একটা মোমবাতি আর আমার জন্য বেলি ফুল আনবেন। ইরফান হাসলো ওপাশ থেকে। খুব মুগ্ধকর হাসিটা শুনে নিহারিকার শুকনো ঢোক গিলল। ইরফান বলল, ঠিক আছে ম্যাডাম, তবে মোমবাতি কিসের জন্য? জাদু করবেন বুঝি? কথাটা নিতান্তই দুষ্টুমি করে বলেছে ইরফান, অথচ এদিকে চিন্তিত নিহারিকার যেন চোখ দুটোই খুলে গেল। সে জল করা দৃষ্টিতে তাকিয়ে তড়িঘড়ি করে ভাবল। এরপর সে দুষ্টুমির আবেশ ধরে স্বামীর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনাকে জাদু করব স্যার। বশ করে নিতে হবে তো আপনাকে, নইলে কাঙ্ক্ষিত জিনিসটা পাবো কিভাবে? ইরফান ফিক করে হেসে টেনে টেনে বলল, কি সেই কাঙ্ক্ষিত জিনিস? তা তো সিক্রেট, বলা যাবে না। ইরফান চোখ বড় করে তাকিয়ে ফোনটাকে কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমার ডায়লগ আমার উপরেই খাটানো হচ্ছে বুঝি? আপনি তো বড্ড চালাক মিসেস কবির। নিহারিকা এবারে ঠান্ডা কণ্ঠে বলল, আই উইশ এটা সবাই বুঝতে পারত। যাকগে, আপনি দ্রুত বাড়িতে আসুন, আপনার মেয়ে ঘুমিয়ে যাওয়ার আগেই আসুন। ইরফান ঠোঁট কামড়ে দুষ্টুমি করে বলল, কিন্তু মেয়ে না ঘুমালে কাঙ্ক্ষিত জিনিসটা পাবো কিভাবে নিহা? মেয়ের সামনেই? নিহারিকা হাঁসফাঁস করে উঠল, উফ, বড্ড অসভ্য লোক তো আপনি। সবসময় উল্টোপাল্টা চিন্তা। আশেপাশে মানুষ নেই? ইরফান হেসে বলল, না। আর আপনার লজ্জা শরম সেসব কোথায়? ইরফান ভাবুক ভঙ্গিতে বলল, বিয়ে হওয়ার পর পালিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আজ রাতে খুঁজে দিও, আর না হলে তোমারগুলো আমায় দিও। নিহারিকা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি দেব? ওই যে লজ্জা শরম, যেহেতু আমার নেই তাই তোমারগুলোই দিও। বলেই হেসে ফেলল ইরফান। কথার মানে বুঝতে কিছুক্ষণ লাগলো নিহারিকার। বোঝার সাথে সাথে কান গরম হলো তার। ছি, নাউজুবিল্লাহ, আপনি কবে থেকে এত ভণ্ড হলেন মিস্টার কবির? বাড়িতে আসেন ফার্স্ট। ঠিক আছে মিসেস কবির, গিভ মি 20 মিনিটস। কল কেটে নিহারিকা এবার অ্যালবামটা বেডসাইড টেবিলে রেখে দিল। তখনই ইয়াশা ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলো। ও সরি ভাবি, শ্যাম্পু করতে লেট হয়ে গেল। আরে, অ্যালবাম দেখছো না কেন? দেখা শেষ? নিহারিকা ইয়াশার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, দেখা শেষ। ইয়াশা চুল ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করলো হেসে, কি কি দেখলে? নিহারিকা শূন্য তাকিয়ে ধীর কণ্ঠে বলল,
আর কিছু দেখি আর না দেখি, যা দেখার দরকার ছিল তাই দেখেছি। ভ্রু কুচকে তাকালো ইয়াশা। মানে? নিহারিকা হুঁশ ফিরে পেয়ে হেসে বলল, মানে তোমার ভাইয়ার ছোটবেলার একটা গোলুমুলু ছবি দেখেছি, এটা নিয়ে আজ সারা রাত খ্যাপাবো ওনাকে, দেখো। ইয়াশা হো হো করে হাসতে শুরু করলো। একদম, আমি তোমার সাথে আছি। নিহারিকা এবারে হাসি কমিয়ে ইয়াশার দিকে তাকিয়ে গুরুতর কণ্ঠে জিজ্ঞেস করলো, ইয়াশা, এই অ্যালবামটা কার কাছে থাকে? মানে কার ঘরে? ইয়াশা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলল, ঠিক নেই গো ভাবি, আমরা সবাই স্মৃতিচারণ করতে ভালোবাসি জানো তো। এই আমার ঘর তো এই মায়ের ঘরে, আবার মাঝে মাঝে ভাইয়ার কাছে, সবার কাছেই থাকে। তবে বেশিরভাগ সময়। ইয়াশা কথাটা শেষ করার আগেই নিহারিকা ঠান্ডা কণ্ঠ বলে উঠল, তামান্নার কাছে থাকে তাই তো? ইয়াশা আয়নার মধ্য দিয়ে নিহারিকার দিকে তাকালো। নিহারিকার চোখ একদম স্থির, কঠিন এবং পাথরের মতো হয়ে রয়েছে। ভ্রু কুচকালো ইয়াশা। ভাবি, তুমি কিভাবে? নিহারিকার সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ইয়াশার পাশে দাঁড়িয়ে বলল, আরে তুমি তো মাত্রই অ্যালবামটা তামান্নার ঘর থেকেই নিয়ে এলে, এই জন্যই গেস করলাম। গেস সঠিক হয়েছে? ইয়াশা মাথা নেড়ে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আসলে তামান্না মাঝে মাঝেই খুব ডিপ্রেসড থাকে, তখন অ্যালবাম দেখে। পেছনের পাতায় ওর আব্বু আম্মুরও ছবি রয়েছে। নিহারিকা হেসে বলল, বুঝেছি, এসব বাদ দাও, চলো বারান্দায় গিয়ে গল্প করি। ইয়াশার সাথে সাথে লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ চলো।